হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা, জাহাজে হামলার জেরে ইরানে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের, সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলছে তেহরান। ইরাকের পবিত্র নগরী নাজাফে আয়াতুল্লাহ খামেনির মরদেহ শোকার্ত মানুষের ঢল, শেষ শ্রদ্ধা জানিয়ে নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। দামেস্ক প্যারিস সম্পর্কের নতুন সূচনা, জব্দ 5 কোটি ইউরোর সম্পদ ফেরতের ঘোষণা ম্যাকোর, সিরিয়া পুনর্গঠনের সহায়তার আশ্বাস, রাষ্ট্রদূত বিনিময়েও সম্মত দুই দেশ। তুরস্কের কাছে F-35 বিক্রির ইঙ্গিত ট্রাম্পের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা, আঙ্কারাকে যুদ্ধবিমান না দেওয়ার অনুরোধ নেতানিয়াহুর। অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় মিশরের, গোল্ডেন বুট রেসে এগিয়ে মেসি, টাই ব্রেকারে কলম্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। হরমুজ প্রণালী ঘিরে আবারও ওয়াশিংটন তেহরান উত্তেজনা চরমে, বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের নতুন করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কেশমদ্বীপ, সিরিক বন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এদিকে ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনকে বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেছে তেহরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে অভিযান চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত কৌশলগত কেশম দ্বীপে অন্তত 6টি, বন্দর আব্বাস ও সিরিক বন্দরের আশপাশে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ তুলেছে সৌদি আরব, একই অভিযোগ তুলেছে কাতারও। এলএনজি জাহাজে হামলার প্রতিবাদে দোহায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে কাতার। যদিও সব অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান জানায়, হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সমঝোতা স্মারক অনুযায়ী দায়িত্ব পালন করছে। এর আগে ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করে মার্কিন অর্থ বিভাগ। এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের 10 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের দাবি, চুক্তি সইয়ের 20 দিনেরও কম সময়ের মধ্যে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত তাদের অসৎ উদ্দেশ্যেরই প্রমাণ। যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না বলেও স্পষ্ট জানানো হয়। মার্কিন অর্থ বিভাগের এই পদক্ষেপে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 3%। এদিকে হরমুজ সহ আঞ্চলিক সমুদ্রপথে বাণিজ্যিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শোকযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। শোকানুষ্ঠানের পর মরদেহ নিয়ে যাওয়া হবে কারবালায়। মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জেইদান। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, খামেনির ছেলে মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। বিমানবন্দরে পৌঁছানোর পর খামেনির মরদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য ছুটে যান অনেকে। তার শোকযাত্রায় অংশ নিতে ইরান, ইরাক সহ বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র নগরী নাজাফে জড়ো হন হাজার হাজার মানুষ। কারবালায় নিয়ে যাওয়ার আগে বুধবার সকালে নাজাফের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এই শোকযাত্রা। নাজাফ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খামেনির মরদেহ পবিত্র শহর নাজাফে পৌঁছানো আমাদের জন্য পরম গৌরব ও সম্মানের।
حقيقة في النجف الأشرف مدينة الإمام علي এই পবিত্র শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। الساعات الأولى من وصول الجثمان এদিকে নাজাফে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর মাজার শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হওয়ায় সেখানে খামেনির মরদেহ নেয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তেহরানে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে জানাজা ও শোকানুষ্ঠান হয়। সেই ধারাবাহিকতায় মরদেহ এখন ইরাকে নেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে হামাসের সরে দাঁড়ানোর ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনিরা। এটিকে যুদ্ধের অবসান ও গাজা পুনর্গঠনে নতুন আশার আলো হিসেবে দেখছেন বাসিন্দারা। তবে নিরাপত্তা শঙ্কাও প্রকাশ করেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক, তাদের রাজনৈতিক বা সামরিক ভূমিকার অবসান নয়। গাজার প্রশাসনিক ক্ষমতা থেকে হামাসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আশার আলো হিসেবে দেখছেন উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা। যুদ্ধের স্থায়ী অবসানের কথা বলেন তারা। বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি শিশুদের আবারও স্কুলে ফিরতে দেখাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। বাসিন্দারা হামাসের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও নিরাপত্তার কথাও বলছেন অনেকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং নতুন প্রশাসনিক কমিটিকে গাজায় দায়িত্ব পালনের সুযোগ দেবে বলেও প্রত্যাশা তাদের। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে নাগরিক হিসেবে আমরা চাই না আগামী দিনগুলোতে কোনো ধরনের নিরাপত্তা বা প্রশাসনিক শূন্যতা তৈরি হোক। আমরা আশা করি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং গাজার প্রশাসনিক কমিটিকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবে। আমরা আশা করি সত্যিকার অর্থেই যুদ্ধ শেষ হবে। পর্যাপ্ত ত্রাণ ও প্রয়োজনীয় সরবরাহ গাজায় প্রবেশের সুযোগ পাবে, যাতে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করা যায় এবং আমাদের জীবন আগের মতো হয়। আমরা আশা করি আমাদের সন্তানরা আবার স্কুলে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই সিদ্ধান্ত রাজনৈতিক বা সামরিক ভূমিকার অবসান নয়। সংগঠনটি কেবল বেসামরিক প্রশাসনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে। হামাস জানায়, গাজার সরকারি কর্মচারী ও পুলিশ সদস্যরা বহাল থাকবেন এবং নতুন প্রশাসনিক কাঠামোর অধীনেই দায়িত্ব পালন করবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। সিরিয়া সফরে দেশটির 5 কোটি ইউরোর বেশি জব্দকৃত সম্পদ ফেরতের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার কথাও জানান তিনি। রাষ্ট্রদূত বিনিময়েও সম্মত হয়েছে দেশ দুটি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দামেস্ক প্যারিস সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হলো। প্রায় 2 দশকের মধ্যে প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট হিসেবে সিরিয়া সফরে ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার রাজধানীর পিপলস প্যালেসে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন, ব্যাংকিং ব্যবস্থা পুনরুদ্ধার এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার আশ্বাস দেন ম্যাক্রো। এ সময় কয়েকটি বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদের ফ্রান্সে জব্দ করা অবৈধ সম্পদ থেকে 5 কোটি ইউরোর বেশি অর্থ সিরিয়াকে ফেরত দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে 2010 সাল থেকে ফ্রান্সে থাকা 23টি সিরীয় প্রত্নবস্তু ফেরতের কথাও বলেন তিনি। বৈঠকে দীর্ঘ 14 বছর পর আবারও রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয় প্যারিস ও দামেস্ক। ফ্রান্স সিরিয়ার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে, শুধু তাৎক্ষণিক পুনর্গঠন নয়, বরং এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সিরিয়ার ভূমিকাতেও আমাদের আস্থা রয়েছে। সিরিয়া উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে গড়ে উঠতে যাওয়া নতুন সংযোগেরও মূল কেন্দ্র হতে পারে। ম্যাক্রোর সফরকে 2 দেশের সম্পর্কের নতুন সূচনা হিসেবে বর্ণনা করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে ফরাসি প্রেসিডেন্টের ঐতিহাসিক সফরের মধ্যেই কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। ম্যাক্রো যে হোটেলে অবস্থান করছিলেন তার কাছেই পরপর 2টি বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় ইমানুয়েল ম্যাক্রো প্রাসাদে বৈঠকে ছিলেন এবং নিরাপদ ছিলেন বলে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দেশকে অস্থিতিশীল করতেই এই হামলা বলে অভিযোগ প্রেসিডেন্ট আল শারার। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানান তিনি। এই বিস্ফোরণের জন্য কারা দায়ী এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব এই জঘন্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সিরিয়া সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর 2 দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। রাইসা জান্নাত, সময় সংবাদ।
ন্যাটোর শীর্ষ সম্মেলনে নতুন করে উষ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক। আঙ্কারাকে F-35 যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তুরস্কের উপর আরোপিত ক্যাটসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দেন তিনি। এদিকে আঙ্কারাকে যুদ্ধ বিমান না দিতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলনের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 যুদ্ধবিমান ইস্যুতে আলোচনা চলছে। 5টি যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি আশা প্রকাশ করেন এবারের সম্মেলনেই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তুরস্ককে F-35 দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে 2020 সালে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে আরোপিত ক্যাটসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠকে শুধু যুদ্ধ বিমান নয়, ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতাও গুরুত্ব পায়। এরদোয়ান জানান, ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি তুরস্কের নিজস্ব কাআন যুদ্ধ বিমানের ইঞ্জিন উন্নয়নেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হবে। গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ন্যাটো সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান। সম্মেলনের শুরু থেকেই ন্যাটো সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন ট্রাম্প। তার অভিযোগ, জোটের নিরাপত্তা ব্যয়ের সবচেয়ে বড় বোঝা এখনও যুক্তরাষ্ট্রকেই বহন করতে হচ্ছে। ন্যাটোকে তিনি কাগজে বাঘ বলেও মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, সদস্য দেশগুলো এরই মধ্যে শত শত বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। শুধু সম্মেলন শুরুর আগেই অন্তত 50 বিলিয়ন ডলারের নতুন অস্ত্র ক্রয় চুক্তি হয়েছে। ইউরোপীয় সদস্য দেশ ও কানাডার প্রতিরক্ষা ব্যয়ও এবছর গড়ে জিডিপির প্রায় 2.5% পৌঁছানোর পথে। ইউক্রেন যুদ্ধ সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি সক্ষমতা এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপের নিজস্ব অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত গড়ে তোলা জরুরি। অন্যদিকে মস্কো অভিযোগ করেছে, ইউক্রেনকে আরও বড় সামরিক সহায়তা সংঘাত দীর্ঘায়িত করবে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ন্যাটোর সঙ্গে যৌথ অস্ত্র গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের নতুন অংশীদারিত্ব প্রস্তাব দিয়েছেন। তার মতে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার সঙ্গে ন্যাটোর অভিজ্ঞতা যুক্ত হলে উভয় পক্ষের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা, ইউরোপের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণ এবং ট্রাম্প প্রশাসনের অধীনে ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে তুরস্কের F-35 কর্মসূচিতে ফেরার পথ সত্যি খুলে যায় কিনা এবং ট্রাম্পের ঘোষণাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তার উপর। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানের সশস্ত্র হামলায় অন্তত 9 পুলিশ সদস্য নিহত, অপহৃত 8 জনকে উদ্ধার। হামলার দায় স্বীকার করেনি কেউ। টিটিপির দিকে অভিযোগের তীর। এবার ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়েও 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালার মিশর। 8 গোল নিয়ে আবারও গোল্ডেন বুট রেসে এগিয়ে গেলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের পাশাপাশি দিয়েগো ম্যারাডোনাকে টপকে সর্বোচ্চ 9 অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে নিয়েছেন এলএম10। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলি, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি 9 অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি।
সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। 83 মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়ালের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। 3-2 গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের 15 মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে 1-0 লিড নেয় মোহাম্মদ সালার দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। 21 মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে 2 বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে 8 পেনাল্টির 4টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। 67 মিনিটে মোস্তফা জিকো গোল করে 2-0 এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ 15 মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও জেতা যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও মেসির বিশ্বাস ছিল জিতবে আর্জেন্টিনা। সচরাচর ম্যাচ শেষে গণমাধ্যমে এড়িয়ে গেলেও মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সঙ্গে 20 মিনিট কথা বলেন আর্জেন্টাইন সুপারস্টার। বলেন ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না তিনি, আর এই জয়টা তাদের প্রাপ্য ছিল। অবিশ্বাস্য এক ম্যাচ জিতে এখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। একটা সময় ইজিপ্টের বিপক্ষে যখন 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দল, অনেকেই ধারণা করেছিলেন এখানেই শেষ হতে চলেছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন খুদে জাদুকর এবং তার দল। প্রত্যাবর্তনের এক অবিস্মরণীয় গল্প লিখে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শীর্ষ 8-এ। ইজিপ্টের বিপক্ষে যখন একটি পেনাল্টি মিস করেন লিওনেল মেসি, আমরা তখনও দেখেছি পুরো স্টেডিয়াম মেসির পাশে ছিলেন এবং মেসি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা সচরাচর দেখেছি লিওনেল মেসি ম্যাচ জিতলেও হয়তোবা খুব বেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না মিক্স জোনে। তবে আজকে তিনি প্রায় 15 থেকে 20 মিনিট বিভিন্ন জায়গায় থেমে থেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন একটা মুহূর্তের জন্য তাদের মনে হয়নি যে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তাদের মধ্যে সেই মনোবল, সেই আত্মবিশ্বাস ছিল। আমরা যখন 2-0 ব্যবধানে পিছিয়েছিলাম তখনও আমাদের বিশ্বাস ছিল, আমরা জানতাম এটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটা ছিল আবেগের বহিঃপ্রকাশ। পরের পর্বে যাওয়া এবং বিশ্বকাপে টিকে থাকাটা বড় স্বস্তি, কারণ আমরা বাড়ি ফিরে যেতে চাইনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল, আর ঈশ্বরকে ধন্যবাদ, আমরা তা করতে পেরেছি। মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল এই রেকর্ডগুলো করে কেমন লাগছে তার। মেসি কিন্তু বলেছেন রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, তবে রেকর্ডগুলো করে তার ভালো লাগছে। আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না, ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই এটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, দলটা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে এবং যেভাবে জয়টি এসেছে তা নিয়ে খুবই আনন্দিত। এখন পর্যন্ত গ্রুপ পর্ব খুব সহজেই পার হলে এই নকআউট ফেজে যে 2টো ম্যাচ খেলেছে 2 আফ্রিকান প্রতিপক্ষ, 2 প্রতিপক্ষের বিপক্ষেই তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে এই ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে তাতে করে তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো বাড়ছে। লিওনেল মেসি এটাও বলেছেন তারা স্বপ্ন দেখছেন এখান থেকে আরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল জিতে আরো একটা ট্রফি জয়ের। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ম্যাচের 78 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এভাবে জয় নিয়ে ফিরবে মেসির দল, তা কল্পনাও করতে পারেননি সমর্থকরা। আটলান্টায় নেচে গিয়ে উদযাপন করেন তারা। তবে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়েছে কারো কারো। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস এম ইকবাল।
2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল পরিশোধ করার পর আবারও 83 মিনিটে দলের তাতা হয়ে এসেছিলেন লিওনেল মেসি। ম্যাচটা যখন একেবারে আর্জেন্টিনার গ্রিপ থেকে ফসকে গিয়েছিল, তিনি কিন্তু সমতাসূচক গোলটি করেন এবং পরবর্তীতে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে নেয়। আর্জেন্টিনা এই ম্যাচটা ঠিকই জিতেছে, কিন্তু লাস্ট 3টা ম্যাচের হিসেব যদি কষা হয়, এই 3টা ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ক্লিন শিট রাখতে পারে নাই। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণ নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠেছে। মিশরের বিপক্ষে কোন রকমে হারতে হারতে জিতে গেছে। এভাবে সামনের দিনে যে পার পাওয়া যাবে না, বিশ্বকাপ যতই ছোট হয়ে আসছে প্রতিপক্ষ কিন্তু আরো শক্তিশালী হয়ে ফিরছে। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের উন্মাদনা বা উদযাপন যেন থামছেই না। ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেক পেরিয়েছে, এখনো আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা নেচে গেয়ে ইজিপ্টের বিপক্ষে এই জয়টা উদযাপন করেছে। ঠিক একই চিত্র আমরা দেখেছি যখন ম্যাচটা শেষ হয়েছে ফুটবল পিচে। লিওনেল মেসিরা যেভাবে সেলিব্রেশন করেছে তাতে মনে হয়েছে আরো একটা বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে, তাতে এমন উদযাপন যে ফুটবলাররা এবং ভক্তরা করবেন এটা ভাবাই যায় বা এই প্রত্যাশা করাই যায়। Messi is the best player in the world. Mohamed Salah has to go back to England because he is dead. He's dead. He's gone to bed. Egypt should have won. It was rigged and the ref wanted Argentina to win. Messi has to win. Argentina has to win the World Cup. You know, a lot of corruption. The referee cancelled the goal to Egypt. Vamos Messi, carajo! Amazing, historic. I was crying. It was really It was really nice. Thank you. After the 75th minute or so, they got going, but once they get going, man, you can't stop Argentina. 67 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে নিয়েছে 3-2 ব্যবধানে। কিন্তু ইজিপ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ ধরে রাখতে হলে তাদের কি করতে হবে। আটালান্টা স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতিহাস লিখল সুইজারল্যান্ড। 1954 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখলো সুইসরা। রাউন্ড অফ 16-এর ম্যাচে কলম্বিয়াকে টাই ব্রেকারে হারালো 4-3 গোলে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে দুই দলের ম্যাচ। শুট আউটে স্নায়ুর পরীক্ষায় উতরে কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড। বিশ্বকাপের শেষ 16-র স্নায়ুর পরীক্ষা আগেই নির্ধারিত হয়ে গেছে পরের প্রতিপক্ষ। যারাই জিতবে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। এদিন নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে মাঠে নামে দুই দল, কলম্বিয়া এবং সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল লাতিন দলটি, কিন্তু গুস্তাভো পুয়ের্তার জোরালো শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টে আক্রমণ চালাতে থাকে দুই দল। অ্যাম্বোলো, অ্যান্দোয়ে, ভার্গেসরা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ। অন্যদিকে হামেস রদ্রিগেজ, দিয়াজরাও ব্যস্ত রেখেছে সুইজারল্যান্ডের রক্ষণ। তবে নির্ধারিত 90 মিনিটে কেউই খুঁজে পায়নি জালের ঠিকানা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। উত্তেজনা জমা অতিরিক্ত সময়ে। সুযোগ কলম্বিয়ার, কিন্তু দুর্ভাগ্য বলতে হবে তাদের জন্য। 113 মিনিটে যখন লুকুমির শট ফিরে আসে গোল পোস্টে লেগে। এরপর চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে। নাটকীয়তা ছিল এখানেও। দারুণ আত্মবিশ্বাসে শুরু করে দুই দল। একটি করে শট নিয়ে সমতায় থাকে তারা। তবে সুইসদের হয়ে প্রথম শট মিস করে বসেন ম্যানুয়েল একান্সে। অন্যদিকে কলম্বিয়ান ডাবিনসন সানচেজের শট ফিরে আসে ক্রসবারে লেগে। এরপর কোচো হার্নান্দেজের শট দারুণভাবে রুখে দেন গ্রেগর কোবেল। আর শেষ শটে রোবেন ভার্গাস গোল করতেই 4-3 গোলের জয়ের উৎসবে মাতে সুইজারল্যান্ড। 72 বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইউরোপের দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। রাশিয়া যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের নিয়োগ দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রুশ সেনাদের ফোনে আড়ি পেতে তথ্য জানার দাবি করেছে দেশটি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর জানায়, এক রুশ সেনাকে বলতে শোনা যায় তিনি বাংলাদেশ থেকে আসা দুজন বিদেশি ভাড়াটে সেনাকে খুঁজে পেয়েছেন। ওই দুজন খার্কিভের যুদ্ধক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছেন।
আরিপেতে শোনা সেই কথোপকথন অনুযায়ী ওই রুশ সেনা বাংলাদেশি ভাড়াটে সেনাদের যোগাযোগের বিশেষ কোড কিংবা অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত 9 পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর অপহৃত 8 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলুচিস্তানের একটি বাঁধ নির্মাণ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ পোস্টে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এ সময় 8 পুলিশ সদস্যকে অপহরণ করা হলেও পরে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বেলুচিস্তান সরকারের মুখপাত্র জানান, পুলিশ, আধা সামরিক বাহিনী ও সন্ত্রাস বিরোধী ইউনিটের যৌথ অভিযানে অন্তত 15 হামলাকারী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় পাকিস্তান তেহরিকি তালেবান বা টিটিপিকে দায়ী করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী, বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্পকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়ে আসছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক সময় আরো থাকছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় ভর করে রেকর্ড মুনাফার পথে স্যামসাং। পরিচালন মুনাফা বাড়তে পারে 19 গুণ। এআই বিনিয়োগ বাড়াতে 5000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের। ইরান যুক্তরাষ্ট্রের পর এবার নতুন করে লিবিয়ার 2 প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভাব হচ্ছে পাকিস্তানের। প্রস্তাবিত পরিকল্পনায় একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন এবং ক্ষমতা ভাগাভাগির কাঠামোর কথা বলা হয়েছে। তবে ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটর রিক স্কট। এরই মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তি অনুযায়ী দেশটির পানির অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কমিটির আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ বন্ধ বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও বলেছেন, সিন্ধু পানি চুক্তির প্রশ্নে কোনো আপোষ হবে না। প্রয়োজন হলে ভারতকে সব ক্ষেত্রেই মোকাবিলা করবে পাকিস্তান। তবে নয়াদিল্লির অবস্থান, সীমান্ত পারের সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন ভূমিকায় দেখা যাচ্ছে ইসলামাবাদকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর এবার বিভক্ত লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছে পাকিস্তান। প্রস্তাবিত পরিকল্পনায় একটি অন্তর্বর্তী জাতীয় ঐকমত্যের সরকার গঠন এবং ক্ষমতা ভাগাভাগির কাঠামোর কথা বলা হয়েছে। যদিও পাকিস্তান লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষ কিংবা এ উদ্যোগে জড়িত দেশগুলোর কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে পাকিস্তানের এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর রিক স্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, অতীতে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর খামেনির প্রতি প্রকাশ্য শ্রদ্ধা জানানোর প্রেক্ষাপটে ইসলামাবাদ নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য নয়। তার দাবি, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই একদিকে ভারতকে কঠোর বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় সক্রিয় হওয়ার চেষ্টা। সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতের পশ্চিমবঙ্গ। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপের কথা জানান তিনি। ঘটনাস্থলে যান তৃণমূলের সংসদ সদস্য ও বিধায়কদের প্রতিনিধি দলও। এখন পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ধর্ষণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি
যে ঘটনা রোধ করতে হবে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি সেখানে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তারা। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিজেপি নেত্রীরা। সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে, এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিজেপি নেতৃত্বের পাশাপাশি ঘটনাস্থল বারুইপুরে ভুক্তভোগীর বাড়িতে যান বিদ্রোহী তৃণমূলের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। আমরা মর্মাহত, বেদনাহত, এবং যে গেছে সে কিন্তু আমাদের সবার। এরকম ঘটনা যাতে আর না ঘটে, এবং যারা ঘটিয়েছে তাদের আমরা চরম শাস্তির দাবি করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বাস করেছেন সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যাতে হয় তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে কলকাতার কলেজ স্ট্রিটে বিক্ষোভ করেন বাম সমর্থকরা। গত শনিবার জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় জলাশয়ে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। চীনের হুবেই প্রদেশে টর্নেডোর আঘাতে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আর ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংসিতে জারি করা হয়েছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। এখানেও কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হয়েছে বাভি। ঘন্টায় প্রায় 290 কিলোমিটার বেগে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুনটি। অন্যদিকে ভারতে টানা মৌসুমি বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত চীন। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশের টর্নেডো, বজ্রঝড় ও দমকা হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। গুয়াংশি, গুয়াংগ্যাং, এঝো ও সিয়ানোনিং শহরের বিভিন্ন এলাকায় বজ্রঝড় আঘাত হানে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল 13 পর্যন্ত পৌঁছায়। কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুন মেসাকের অবশিষ্ট অংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর ফলেই টর্নেডোর সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারী বৃষ্টিতে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে গেছে। নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় প্রায় 90 লাখ মানুষের এই শহরে বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হচ্ছে বাভি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে গুয়াম, টিনিয়ান, সাইপান ও লোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 290 কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও ভারতেও মৌসুমী বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটন কেন্দ্র লোনাফলায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতির প্রধান মুখ মারিন লো পেনের সাজা কমিয়েছেন আদালত। এর ফলে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে শর্ত হিসেবে তাকে গৃহবন্দী অবস্থায় পায়ে ইলেকট্রনিক মনিটর যন্ত্র পড়তে হবে। মঙ্গলবার প্যারিস আদালতের দেয়া রায়ে এই কথা জানানো হয়। আদালতের আগে 2025 সালের মার্চে সাজা ঘোষণার সময় লো পেনের ওপর সরকারি দায়িত্ব পালনে 5 বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে 4 বছরের কারাদণ্ড এবং 1 লাখ ইউরো জরিমানা করেছিল। এতে তার 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়া নিষিদ্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার আদালত লো পেনের আগের দণ্ড কমিয়ে তার উপর সরকারি দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার মেয়াদ 15 মাস করেছে। কারাদণ্ডের মেয়াদও কমিয়ে 3 বছর করা হয়েছে।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের প্রকাশকের বিরুদ্ধে করা গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারি সহ আরও 6 জন। অভিযোগ প্রমাণে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার লন্ডনের হাইকোর্টের বিচারক মিস্টার জাস্টিস নিকলিন রায় বলেন, ডেইলি মেইল ও মেইল অন সানডের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজ পেপারসের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের যে অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মামলার বাদীরা। প্রিন্স হ্যারির সঙ্গে এ মামলায় ছিলেন ব্যারোনেস ডরিন লরেন্স সহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তি। শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিল প্রকাশনা প্রতিষ্ঠানটি। রায়ের পর যৌথ বিবৃতিতে প্রিন্স হ্যারি ও ব্যারোনেস ডরিন লরেন্স বলেন, তারা ন্যায় বিচার ও জবাবদিহিতা চাইতে আদালতে গিয়েছিলেন কিন্তু কোনোটিই পাননি। তবে অ্যাসোসিয়েটেড নিউজ পেপারস এই রায়কে ডেইলি মেইল এবং তাদের সাংবাদিকদের জন্য বড় বিজয় বলে মন্তব্য করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় রেকর্ড মুনাফার পথে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। মেমোরি চিপের দাম বাড়ার কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা গত বছরের তুলনায় 19 গুণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াতে প্রায় 5,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এআই নির্ভর চিপের চাহিদা যেন খুলে দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর মুনাফার পথ। মঙ্গলবার প্রকাশিত প্রতিষ্ঠানটির প্রাথমিক হিসাব বলছে, এপ্রিল থেকে জুন প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়াতে পারে $5,844 কোটি। এক বছর আগে একই সময়ে যা ছিল মাত্র $308,78,00,000। একই সময়ে কোম্পানিটির মোট আয় 129% বেড়ে $11,234 কোটি পৌঁছাতে পারে বলেও জানিয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির মতে, এআই খাতে বিনিয়োগ বাড়ায় শুধু উচ্চ ব্যান্ডউইথ মেমোরির দাম নয়, বরং প্রচলিত DRAM ও NAND মেমোরি চিপের দামও বেড়েছে, আর এতেই এসেছে রেকর্ড মুনাফা। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় এটি হুমকির মুখে ফেলেছে কর্মসংস্থানকে। এ খাতে $1 বিলিয়ন বিনিয়োগ বাড়াতে 4,800 জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি খাতে এআই নিয়ে প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বিনিয়োগের চাপ, আর সেই চাপ সামলাতে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে বেছে নিচ্ছে কর্মী ছাঁটাইয়ের পথ। অন্তরা সেন, সময় সংবাদ। দ্রুত গতিতে এগিয়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। ঝুঁকি কমাতে বৈশ্বিক নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার জেনেভায় অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক এআই সংলাপে আন্তোনিও গুতেরেস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন গতিতে উন্নত হচ্ছে যে নির্মাতারাও পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। এই প্রযুক্তি অর্থনীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং বৈশ্বিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তিনি সতর্ক করে বলেন, সঠিক নিয়ন্ত্রণ না থাকলে এআই থেকে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য। তাই এখনই সমন্বিত আন্তর্জাতিক নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার প্রয়োজন। Artificial intelligence is advancing at runaway speed. Is being deployed faster than anyone, including this dialogue, to become the place where global participation and without consent. And that is not sustainable. ইউরোপের বিমান পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এক অধিগ্রহণ চুক্তি। যুক্তরাজ্যের স্বল্পমূল্যের এয়ারলাইন ইজিজেটকে কিনে নিতে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসল লেক। তবে এই মেগা চুক্তিতে নীতিগত সমঝোতা হলেও চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে এখনও কাটেনি বিনিয়োগকারীদের সংশয়। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে বিক্রির পথে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় স্বল্প মূল্যের বিমান সংস্থা ইজিজেট। মার্কিন জায়ান্ট ক্যাসল লেকের প্রায় $734 কোটি অধিগ্রহণ প্রস্তাবে নীতিগত সায় দিয়েছে কোম্পানিটি। নতুন চুক্তি অনুযায়ী ইজিজেটের শেয়ার প্রতি $9.24 করে দেবে মার্কিন প্রতিষ্ঠানটি। এর আগে ক্যাসল লেকের টানা 4টি প্রস্তাব নাকচ করেছিল ইজিজেট কর্তৃপক্ষ। তবে এবারের সংশোধিত অফারটি আগের চেয়ে প্রায় 24% বেশি হওয়ায় সবুজ সংকেত দিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে ইজিজেটের শেয়ার দর এক লাফে 11% বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তিটি সফলভাবে সম্পন্ন হওয়া নিয়ে বিনিয়োগকারীদের একাংশের মনে
এখনো বড় ধরনের আশঙ্কা কাজ করছে, কারণ বিমান খাতের এই বিশাল হাতবদল কার্যকর করতে এখনো পাড়ি দিতে হবে বেশ কিছু আইনি ধাপ। প্রয়োজন পড়বে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত, শেয়ার হোল্ডারদের আনুষ্ঠানিক সম্মতি এবং প্রতিযোগিতা আইন সংক্রান্ত জটিলতার চুলচেরা বিশ্লেষণ। সব চ্যালেঞ্জ উতরে এই চুক্তি আলো দেখলে তা হবে ইউরোপের এভিয়েশন খাতের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অধিগ্রহণ, যা পুরো অঞ্চলের বাজেট এয়ারলাইন ব্যবসার চেনা সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল প্যাকেজ ভিসা চালু করলো সৌদি আরব। এর মাধ্যমে একই প্যাকেজে ভ্রমণকারীরা পর্যটন ভিসা আবেদনের সঙ্গে ফ্লাইট, হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা পাবেন। সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই ভিসা প্যাকেজ চালু করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে ভ্রমণ আরও সহজ, সুবিধাজনক ও নির্বিঘ্ন করতেই ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগ নিয়েছে দেশটি। সম্প্রতি সৌদি আরবের ভিশন 2030-এর অংশ হিসেবে তেল নির্ভরতা থেকে বেরিয়ে নানাভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সরকারের কার্যকরী উদ্যোগে আমিরাতের শ্রম বাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। উপসাগরীয় অঞ্চলে কয়েক মাসের অস্থিরতার পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে সংযুক্ত আরব আমিরাতে। পর্যটন খাতকে আরও গতিশীল করতে আমিরাত সরকার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। নতুন ভিসা তো হচ্ছেই না, সাথে সাথে নবায়নগুলো হচ্ছে না। প্রবলেমগুলো যাতে আমরা অচিরেই আমাদের জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই ভিসা সংকটটার সমাধান অতি তাড়াতাড়ি হবে। এখানে যে আমরা যে জটিলতা পড়ছি সেটা হচ্ছে আমাদের ভিসার যে রেনুয়াল একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু রেনুয়াল হচ্ছে। আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এখানে কূটনীতিক যারা আছে, বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ কনসুলেট জেনারেল, ওনারা সাধ্যমতো চেষ্টা করতেছেন এই জটিলতাগুলো থেকে বাইরে আসার জন্য। প্রবাসীরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকার এরই মাঝে কার্যকর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সৌদি আরব সফরেরও আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী। ভিসার জটিলতার কারণে আমরা ধারণা করছি যদি এটা খুব শীঘ্রই সমাধান করা না যায়, তে আমরা 2 থেকে 3 লক্ষ বাংলাদেশি থেকে হারাতে বসছি। আমাদের শ্রমবাজারের বিশাল একটা দোষ আসবে। না পারতেছি ভিসা ক্যান্সেল করতে, না পারতেছি ভিসা নতুন করে রিনিউয়াল করতে। অতএব আমি আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রী অতি দ্রুত দুবাই সফর যেন করে। দুবাই সফর করলে অবশ্যই আমাদের শ্রমবাজারের একটা সুফল কিন্তু বয়ে আসবে। 2024 সালের পর জটিলতা বাড়ায় ভিসা নবায়ন, বাতিল, পেশাগত শ্রেণীবিন্যাস জনিত কারণে নতুন আবেদন, অনুমোদন এবং গ্রাজুয়েশন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশিরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশ থেকে মানুষ এখানে আসতে চাচ্ছে, সেটাও আসতে পারতেছে না। তো আমার মনে হচ্ছে এমন ভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশিরা অল্প সময়তেই খুব বিপদে পড়ে যাবে। দক্ষ শ্রমিকের অভাবে এবং বাংলাদেশের শ্রমিকের অভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা লস টানতেছে। তাই মনে করি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের প্রধানমন্ত্রী এই দেশটা সফর করে এই দেশের সাথে সম্পর্কটা উন্নতি করার জন্য এবং ভিসাটা ওপেন করার জন্য সে চেষ্টা করবেন। প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। এতে দেশটিতে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিদের অনিশ্চয়তা অনেকটাই কমবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জন্মদিন মানেই কেক, সাজসজ্জা আর অতিথিদের ভিড়। তবে তা যদি হয় পান্ডার, তাহলে কেমন হয়? চীনের চংকিং চিড়িয়াখানায় পান্ডা ম্যাং ক্যানক্যানের 3য় জন্মদিন পালন করা হয়েছে। তা দেখতেই ভিড় করেন দর্শনার্থীরা।
প্রথম দেখায় মনে হতে পারে পান্ডাটি বুঝি মনের আনন্দে বাঁশ খাচ্ছে, কিন্তু এটি কোনো সাধারণ বাঁশ নয়, বরং পান্ডাটির জন্মদিনের জন্য বানানো বাঁশের কেক। চীনের চংকিং চিড়িয়াখানায় 3 বছরে পা দিয়েছে ছোট্ট পান্ডা ম্যাং ক্যান ক্যান। তার জন্মদিন উপলক্ষে ফল ও সবজি দিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন কেক। সঙ্গে ছিল কুমড়ো দিয়ে বানানো রাজকীয় গাড়ি, খরমুজের ফুলের ঝুড়ি আর নানা রঙে ফল দিয়ে সাজানো কেক। শুধু কেকই নয়, জন্মদিনের পুরো আয়োজনই ছিল বাড়তি চমক। প্রচণ্ড গরমে ম্যাং ক্যান ক্যানকে আরাম দিতে তৈরি করা হয় বরফের পরিবেশ, ছড়ানো হয় শীতল কুয়াশার স্প্রে, যেন গরমের মধ্যেও শীতের ছোঁয়ায় নিজের জন্মদিন উপভোগ করতে পারে এই ছোট্ট পান্ডাটি। এই ছোট্ট আয়োজনই যেন পান্ডাটির জন্য জন্মদিনের বিশেষ উপহার। পান্ডার আনন্দে সামিল হতে চিড়িয়াখানায় ভিড় করেন দর্শনার্থীরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ। স্পেনের পাম্পলোনায় বুল রানে ষাঁড়ের সঙ্গে দৌড়াতে গিয়ে অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। পাম্পলোনার রাস্তায় প্রথম বুল রানের মধ্য দিয়ে শুরু হলো 9 দিনের সান ফেরমিন উৎসব। রোমাঞ্চ আর ঝুঁকির এই ঐতিহ্য দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। মঙ্গলবার স্পেনের ঐতিহ্যবাহী সান ফেরমিন উৎসবে 6টি ষাঁড়ের সঙ্গে দৌড়ে অংশ নেন হাজারো মানুষ। 2026 সালের প্রথম বুলরানের দৌড়ের সময় কয়েকজন হোঁচট খেয়ে পড়ে আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন বুলরান দেখতে ও অংশ নিতে প্রতি বছরের মতো এবারও ভিড় করেন হাজারো রোমাঞ্চপ্রেমী। ঐতিহ্যবাহী অনুযায়ী সাদা পোশাক, লাল কোমরবন্ধ ও গলায় লাল রুমাল পরে ষাঁড়ের সামনে দৌড়ে বোলরিংয়ের দিকে ছুটে যান অংশগ্রহণকারীরা। দৌড়ের এক পর্যায়ে একটি ষাঁড় দৌড়বিদদের ভিড়ের মধ্যে পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে সেটি দ্রুত উঠে আবার দলের সঙ্গে দৌড় শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রথম বুলরানের মধ্য দিয়েই শুরু হলো 9 দিনের সান ফেরমিন উৎসব। প্রাণহানির ঝুঁকি আর প্রাণী কল্যাণ নিয়ে বিতর্ক থাকলেও প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই উৎসবে যোগ দেন। এবার উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেস প্রকাশের 100 বছর পূর্তি উদযাপিত হচ্ছে এবছর। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা, জাহাজে হামলার জেরে ইরানে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের। সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলছে তেহরান। দামেস্ক প্যারিস সম্পর্কের নতুন সূচনা, জব্দ 5 কোটি ইউরোর সম্পদ ফেরতের ঘোষণা ম্যাখোর। সিরিয়া পুনর্গঠনে সহায়তার আশ্বাস, রাষ্ট্রদূত বিনিময়েও সম্মত 2 দেশ। অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় মিশরের। গোল্ডেন বুট রেসে এগিয়ে মেসি, টাই ব্রেকারে কলম্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ দর্শক আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।